নমস্কার। গল্পের কোলাহলের ৪৯ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকে তোমাদের সকলের জন্য নিয়ে এসেছি দুটি সত্যি ঘটনা, যেটা এসেছে আমাদের মেলে। গল্পের কোলাহল কোনোদিনও বলে না যে আমাদের ঘটনাগুলি সত্যি বলে মানতেই হবে, কারণ আমাদের টিম সেটার সত্যতা যাচাই করে না। আমাদের কাছে যারা ঘটনা পাঠায় সেটা তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা। তোমরা শ্রোতারা কিভাবে সেটা গ্রহণ করবে সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়। আমাদের গল্পের কোলাহলের কাজ হলো শুধু তোমাদের কাছে এই ঘটনাগুলো পৌঁছানো। তোমরাও পাঠাতে পারো নিজের জীবনের ঘটনা বা নিজের লেখা গল্প আমাদের মেল আইডি golperkolahol@gmail.com আর অবশ্যই একটু লাইক করে দিও। তোমাদের একটা ছোট্ট লাইক আমাদের চ্যানেলে আরও নতুন ঘটনা আনতে অনেক সাহায্য করবে। আজকের যে প্রথম ঘটনাটি রয়েছে সেটা এসেছিল আমাদের মেলে 2 সপ্তাহ আগে। গল্পের কোলাহলে এরকম ঘটনা আগে কখনো আসেনি। ঘটনাটি একটি আননোন মেল আইডি থেকে এসেছে, সেখানে কারোর নাম উল্লেখ করা ছিল না। ঘটনাটির সত্যতা আমরা যাচাই করিনি। চলি সরাসরি ঘটনায়। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের প্রথম ঘটনা। নমস্কার অয়ন, আশা করি তুমি ভালো আছো, সুস্থ আছো। তোমার গল্পের কোলাহলের ঘটনাগুলো মোটামুটি আমি সবই শুনেছি, তাই আজকে বুকের সাহস নিয়ে আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা পাঠালাম। এটা অনেকের সত্য ঘটনা বলে নাও মনে হতে পারে, তবে আমার সাথে যেহেতু ঘটেছে আমি মানি এটা সত্যি। ঘটনাটি ঘটেছিল 2018 সালের ডিসেম্বর মাসে মুম্বাইতে। আমি তখন চাকরির সূত্রে মুম্বাইয়ের প্যারেল ইস্টে থাকতাম। আমার অফিস মোটামুটি 7:30 নাগাদ শেষ হয়ে যেত, তবে সেদিন অফিসের কাজের চাপ থাকায় আমার ফিরতে দেরি হয়ে যায়। মুম্বাই সেন্ট্রাল থেকে একটা ফাঁকা লোকাল ট্রেন পেয়ে উঠে পড়ি। তখন ঘড়িতে দেখি 10:10। ট্রেনের ভেতরটা ফাঁকাই ছিল। মনে মনে ভাবছিলাম রাত হয়ে সুবিধেই হয়েছে, বসার সিটটুকু অন্তত পেয়েছি। রোজ সেই ভাগ্য হয় না, লোকজনের ভিড়ে গোতাগুতি করতে করতে যাওয়া আসা করতে হয়। জানলার ধারে সিটে বসে প্রায় জনশূন্য বগিতে আমি বাইরের শীতের আধার উপভোগ করছিলাম। মহালক্ষ্মী স্টেশনে ট্রেনটা ঢুকতে ভেবেছিলাম অনেক লোকজনই হয়তো উঠবে, সেরকমটা হলো না। উঠল শুধু একজন লোক। প্রথম দেখাতে আমার লোকটিকে একদমই অস্বাভাবিক লাগেনি। আর 5টা অফিস যাত্রীর মতোই সাধারণ। লোকটি কিছুটা দূরে একটি সিটে আমার দিকে পেছন করে বসল। ট্রেন আবার তার গতিতে ছুটতে শুরু করলো। প্যারেল স্টেশন ঢোকার কিছুটা আগে আমি উঠে যাই গেটের সামনে। লক্ষ্য করি ওই লোকটি তখনও বসে রয়েছে। গেটের সামনে দাঁড়িয়ে আমি স্টেশন আসার অপেক্ষা করছিলাম। হঠাৎ আমার মনে হতে লাগলো কেউ যেন আমার একদম পেছনে গায়ে গা দিয়ে এসে দাঁড়িয়েছে। আমি চমকে পেছনে তাকিয়ে দেখি সেই লোকটি। কিছুক্ষণ আগে যখন উনি উঠেছিলেন ট্রেনে আমার সুস্থ বলেই মনে হয়েছিল, তবে এই ব্যবহারে আমার মনে হতে লাগলো হয়তো লোকটির মাথাটা ঠিক নেই। আমি কিছু বলি না, একটু সরে দাঁড়াই দরজার সামনে থেকে। লোকটি ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকে। ঠোঁটগুলো ভিজে আর তার পাশ দিয়ে লাল গড়িয়ে পড়ছে। আমার ভালো লাগে না একদমই তার আচরণ। চোখ সরিয়ে বাইরের দিকে তাকাই। আমার মনে হয় যেন ওই লোকটি আমার পাশে আবার এসে দাঁড়িয়েছে। আমি দেখি উনি আবার একদম আমার গায়ের কাছে এসে দাঁড়িয়ে রয়েছে। আর তার মুখ চোখ দেখে আমার একদমই ভালো লাগছিল না। কোনো হিংস্র পশু যখন শিকার করে অনেকটা তেমন যেন ছিল তার আচরণ। চোখটা আমার নিচের দিকে যায়। লক্ষ্য করি আমি একদম গেটের ধারে দাঁড়িয়ে রয়েছি। কি করে এতটা সরে এলাম আমি বুঝতে পারি না।
লোকটির দিকে আমি বেশ ভালোই বিরক্তির চোখে তাকাই। লোকটির মুখ চোখে কোনো তফাৎ পড়ে না। পারেল স্টেশন ঢুকে ট্রেনটা অল্প স্লো হতেই আমি নেমে যাই ট্রেন থেকে, পেছনে ঘুরিয়েও তাকাই না। প্রতিদিনের মতোই প্যারেলের রেল কলোনির রাস্তা ধরে আমি যাচ্ছিলাম বড় রাস্তার দিকে অটো ধরব বলে। অন্যদিন রেল কলোনির রাস্তায় ভালোই ভিড় থাকে, তবে সেই দিন একটু অস্বাভাবিক রকমের ফাঁকা ছিল। হলুদ স্ট্রিট ল্যাম্পগুলোর একে অপরের থেকে অনেক দূরে থাকায় রাস্তাটা ভালোই অন্ধকার ছিল। বড় রাস্তা থেকে অটো ধরার আগে ভেবেছিলাম কিছু খাবার কিনে নেব রাতের জন্য, কারণ সেদিন রাতে আর শরীর দিচ্ছিল না ফিরে রান্না করার জন্য। দ্রুত পা চালিয়ে হাঁটছিলাম। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ আমার কানে আসে। আওয়াজটা এতটাই অস্বাভাবিক ছিল যে আমি ঘাড় ঘুরিয়ে দেখতে বাধ্য হই। দেখি পেছনে রাস্তার পাশের অন্ধকারে কেউ বসে রয়েছে। আমার অদ্ভুত লাগে, কারণ যে জায়গাটায় বসে রয়েছে সেটা একটি ময়লা ফেলার ডাস্টবিন। কোনো ভিখারিও ওই জায়গায় বসে থাকে না, আর এমনিতেও কোনো ভিখারিকে ওই রেল কলোনির রাস্তায় বসতে দেয় না। আওয়াজটা আবার আমার কানে আসে, ঠিক যেন কিছু চিবিয়ে খাওয়ার শব্দ। আমার শরীরটা তখন যেন আমার বশে থাকে না, কোনো অজানা শক্তি যেন আমাকে টেনে নিয়ে যেতে থাকে ওই দিকে। আমি এগিয়ে যাই, মনে ভয় হয় আমার, পালানোর চেষ্টা করি কিন্তু পারি না। সামনে গিয়ে দেখি একটা লোক হাঁটুতে ভর দিয়ে বসে রয়েছে ডাস্টবিনটার ভেতরে। পরনে তার জামা কাপড়ের কোনো চিহ্ন নেই। আমি কাছাকাছি যেতেই সে মুখটা ঘুরিয়ে তাকায় আমার দিকে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, দৌড়ে পালাতে চাই, তবে পারি না। সেই ট্রেনের লোকটি। আবছা আলোয় অন্ধকারের মধ্যে দেখি লোকটির মুখ রক্তে ভরা, আর হাতে ধরা একটা মরা বেড়াল। আমি চমকে দুপা পিছিয়ে যাই। আমি বুঝতে পারি ওই লোকটি স্বাভাবিক নয়। মাথা খারাপ, আর না হলে এমন কেউ যার সাথে লড়ার ক্ষমতা হয়তো আমাদের রক্ত মাংসর মানুষের নেই। আমি ছুটে পালাতে যাই, তবে একটা কিছুতে অন্ধকারের মধ্যে হোঁচট খেয়ে আমি পড়ে যাই রাস্তার মধ্যে। আমি ভাবি হয়তো এখানেই আমার শেষ। ঘুরে দেখি ওই ডাস্টবিনের দিকে, দেখি ফাঁকা, কেউ কোথাও নেই, আওয়াজও হচ্ছে না। আমি তারপর আর দাঁড়াই না ওখানে, প্রায় ছুটেই যাই বড় রাস্তায়। সেখানে একটা দোকান থেকে কিছু খাবার কিনি, তারপর একটা অটো ধরি বাড়ির জন্য। তখন প্রায় 11টা। অটোওয়ালাকে ভাড়া মিটিয়ে আমি বাড়ির দরজা খুলছিলাম। অটোটা ঘোরাচ্ছিল তখন আমার কানে আসে সেই এক আওয়াজটা যেটা পেয়েছিলাম ওই রেল কলোনির রাস্তায়। পেছনে ঘুরে অটোটার দিকে তাকাই, দেখি ওই অটোর পেছনের সিটে বসে রয়েছে ওই লোকটি। এবার হাতে ধরা একটা দলা পাকানো মাংস, সেটা থেকে ঝরে পড়ছে রক্ত অটোর ভেতরে। সেই রক্ত লেগেও রয়েছে লোকটির মুখে। অটোওয়ালাকে দেখি কোনো ভ্রুক্ষেপ নেই, অটোটা নিয়ে ঝড়ের গতিতে চলে যায়। আমার তখন মাথায় অন্য চিন্তা হতে লাগলো, ওই অটোওয়ালার কোনো ক্ষতি হবে না তো? ঘুমানোর আগে অবধি আমাকে ওই চিন্তাটা কুড়ে কুড়ে খাচ্ছিল। ওই লোকটি কে? কোনো পাগল নাকি কোনো পিশাচ? কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ধরফর করে উঠে পড়ি একটা খারাপ স্বপ্ন দেখে। উঠে দেখি আমি দরদর করে ঘামছি ঠান্ডায়। আমি স্বপ্নে দেখেছিলাম একটা অটো দাঁড়িয়ে রয়েছে একটা ফাঁকা রাস্তার পাশে, আর ওই অটোর ভেতরে
ওই রেল কলোনির রাস্তার লোকটি। অটোওয়ালার দেহটা ছিন্ন ভিন্ন করে খাচ্ছে অটোর ভেতরে বসে। আমি খাটের ওপরে 2 মিনিট বসি, তারপর শুয়ে পড়ি। সকালে উঠে বাইরের ঘরে এসে যা দেখি, প্রায় অজ্ঞান হওয়ার অবস্থা হয় আমার। ঘরের মাঝখানে পড়ে রয়েছে সেই রক্তাক্ত বিড়ালের ছিন্ন ভিন্ন দেহটা। তার থেকে কিছুটা দূরে বাথরুমের সামনে পড়ে রয়েছে একটা দলা পাকানো মাংস। রক্তের গন্ধে আমার গা গুলিয়ে ওঠে। আমি কোনো রকমে বাথরুমে ঢুকি। আমি দেখি বাথরুমের মেঝেতে রক্তে ভর্তি। সাদা বেসিনটাও লাল তখন। কোনো রকমে বেসিনটা খুলে হাত ধুতে যাচ্ছি, আয়নাতে আমার চোখ পড়ে। আমি দেখি সেই লোকটা আয়নার ওপারে হাসছে আমার দিকে তাকিয়ে। মুখটার সাথে আমার নিজের মুখের অনেকটাই মিল, শুধু অপর প্রান্তের লোকটি হাসছে আমার দিকে তাকিয়ে বড় বড় দাঁত বার করে। আমার খুবই ভয় লাগলো আজকে রেকর্ড করতে গিয়ে এই ঘটনাটি। এর আগেও ঘটনাটি আমি আর আমার টিমের সকলে পড়েছিলাম, তবে আজকে আমি একাই রেকর্ড করছিলাম। আমি জানি না ওনার নাম কি বা কোথায় থাকেন, তবে এই ঘটনাটির সঠিক ব্যাখ্যা আমার কাছে নেই। শ্রোতারা, তোমাদের কি মনে হয় এই ঘটনাটির ব্যাপারে কমেন্ট করে জানাও। ঘটনাটি ভালো লাগলে একটা লাইক করে একটু সাপোর্ট করো। বেশি দেরি করব না, চলি আজকের দ্বিতীয় ঘটনায়, যেটা পাঠিয়েছে আমাদের মেলে শিবাশিস ক্যানিং থেকে। যেমনভাবে শিবাশিস পাঠিয়েছে ঠিক সেরকমটাই শোনাচ্ছি। প্রিয় অয়নদা, আমি শিবাশিস। এই ঘটনাটি পাঠাচ্ছি ক্যানিং থেকে। আমার সাথে অনেক রকমের অলৌকিক ঘটনা ঘটেছে, তার মধ্যে একটা ছোট্ট ঘটনা আমি পাঠাচ্ছি তোমাকে মেলে। যদি পছন্দ হয় তাহলে শুনিও তোমার শ্রোতাদের। আগের বছর আমার সাথে ঘটেছিল এই ঘটনাটি। আমি স্কুল থেকে এসে পড়তে যেতাম একজন স্যারের কাছে। সেদিনও বাড়ি এসে খাওয়া দাওয়া করে আমি যাই পড়তে। টিউশন ছুটি হয় তখন রাত 9:30। আমি কোচিং থেকে বেরিয়ে সাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরছিলাম। আমার সাথে প্রতিদিনই একজন বন্ধু যাওয়া আসা করত, তবে সেদিন আমার বন্ধু যায়নি, তার শরীরটা খারাপ হয়েছিল। আমি তাই একাই ফিরছিলাম। ওই পথে একটা বস্তি পড়ত। রাতের বেলায় ওই জায়গাটা দিয়ে আমার বাবা মা অনেকবারই বারণ করত না ফিরতে, তবে আমরা দুজনে থাকতাম বলে ওই পথ দিয়েই আমরা যাওয়া আসা করতাম। সেদিনও আমি একা থাকা সত্ত্বেও ওই পথটি ধরি বাড়ি ফেরার জন্য। ওই বস্তির রাস্তাটায় কোনো আলো থাকতো না, তবে ঘিঞ্জি ঘরগুলোর আলো একটু আদ্র রাস্তার ওপর এসে পড়তো, তাতে অসুবিধে হতো না। আমি যাচ্ছিলাম ওই রাস্তা দিয়ে নিজের মনে সাইকেল চালিয়ে। অনেকটাই চলে এসেছিলাম। হঠাৎ আমার সামনে দেখতে পাই একটা বয়স্ক বুড়ি হাত দেখাচ্ছে আমার সাইকেলটা দাঁড় করাবার জন্য। আমি ভাবি সাইকেলটা দাঁড় করানো উচিত হবে কিনা। বয়স্ক মানুষ কোনো বিপদে পড়ে থাকতে পারে, এই ভেবে আমি সাইকেলটা দাঁড় করাই। বয়স্ক মহিলাটি খ্যাক খ্যাকে গলায় হেসে আমার দিকে এগিয়ে আসে। যেন অনেকক্ষণ ধরে সে আমার অপেক্ষাতেই দাঁড়িয়েছিল। সামনে আসতে দেখে মনে হলো 80-র ওপর হয়তো বয়স হবে। মুখ চোখের চামড়াতে ভালোই কোঁচ ধরেছে। আমি জিজ্ঞাসা করি ওনাকে, কিছু বলবেন ঠাকুমা? উনি আবার খ্যাক খ্যাকে গলায় আমাকে বলে, আমাকে একটু জল খাওয়াবি? আমি কোচিনে জল নিয়ে যেতাম ব্যাগে করে, সেটা ছিল। ব্যাগ থেকে জলের বোতলটা বার করে এগিয়ে দিই ওনার দিকে। উনি ঘাড় নেড়ে বলে, আমার অনেক ভাগ্য ভালো, তুই আমাকে জল দিচ্ছিস।
তোর বোতল ধরলে আমার যে বড় পাপ হবে। তুই আমার হাতে জল দে, আমি খেয়ে নেব। আমি সাইকেলটা থেকে নেমে ওনাকে বলি, আরে না না, কিছু হবে না, আপনি বোতল ধরেই খান। উনি রাজি হন না। অবশেষে আমি বোতলটা খুলে জল ঢালি। উনি হাত পেতে চুমুক দিয়ে বেশ অনেকটাই জল খায়। বোতলটা পুরোটাই শেষ হয়ে যায়। বুঝতে পারি গরিব মানুষ হয়তো জল পিপাসা পেয়েছিল অনেক। তারপর আমি বোতলটা ব্যাগে ঢুকিয়ে ওনাকে জিজ্ঞাসা করি, আর কিছু খাবেন? উনি ঘাড় নেড়ে না বলে। আমি বলি, তাহলে আমি আসি? বয়স্ক মহিলাটি আমার দিকে তাকিয়ে এক গাল হেসে বলে, হ্যাঁ, আয় বাবা। আমি এগিয়ে যাই বাড়ির দিকে। কিছুটা পথ এসে দেখি রাস্তায় অনেক ভিড়। প্রচুর লোকজন রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। আমি কোনো রকমে পাশ কাটিয়ে যাচ্ছিলাম। আমার চোখ পড়ে ওই ভিড়ের মধ্যে বাঁ দিকে। আমার সাইকেল চালানোর ক্ষমতাটা হারিয়ে যায় সেটা দেখার পরে। আমি দেখি রাস্তার বাঁ দিকে শোয়ানো একটি মৃতদেহ, কপালে চন্দন লাগানো। দেহটা ওই বয়স্ক মহিলাটির। সেই এক মুখ, সেই এক চেহারা যে কিছুক্ষণ আগেই আমার থেকে জল চেয়ে খেয়েছিল। আমার শরীর পুরো ঠান্ডা বরফের মতো হয়ে যায়। হাত পা নাড়ানোর শক্তি আমি হারিয়ে ফেলেছিলাম। পেছন থেকে কিছু লোকজন বলে ওঠে সাইকেলটা নিয়ে এগিয়ে যেতে, রাস্তা ফাঁকা করতে। তখন আমার হুঁশ ফেরে। আমি বাড়ির দিকে এগিয়ে যাই। আমার চোখের সামনে ভাসতে থাকে ওই বয়স্ক মহিলাটির মুখটা, আর একটা কথা বারবার আমার কানে বাজতে থাকে, আমাকে একটু জল খাওয়াবি? শিবাশিস, তোমার সাথে যেটা ঘটেছে এরকমটা অনেকের সাথেই ঘটে থাকে। মানুষ মারা যাওয়ার পরের বেশ কিছুদিন সেই বাড়ির আশেপাশে সেই মৃত মানুষের আত্মাকে দেখতে পাওয়া যায়। যাদের রাশ হালকা হয় তারা স্বচক্ষে দেখতে পায় তেনাদের। যাদের রাশ একটু ভারী হয় তারা হয়তো ফিল করতে পারে, বাট হয়তো দেখতে পায় না। শ্রোতারা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের দ্বিতীয় ঘটনাটি, আর কোন ঘটনাটি বেশি ভালো লাগলো সেটাও জানাও। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।